বাংলাদেশের মধ্যে আসলে আপনারা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি আসলে কি নিয়ে কথা বলবো। ২ টা টপিক, চাঁদাবাজি এবং গুপ্ত। এই ২ টি টপিক নিয়ে আজকে কথা বলবো। সো সবাই শেষ পর্যন্ত দেখবেন। অনেকগুলো আসলে টপিক নিয়ে কথা বলবো। তো চাঁদাবাজিটা আগে ক্লিয়ার করি। বাংলাদেশে এটা শুনে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। বাংলাদেশে প্রতি বছর অ্যাপ্রক্স ৩,০০০ ৩,০০০ কোটি টাকা চাঁদাবাজি হয়। জি, আপনারা ঠিকই শুনতেছেন। আমি আবার বলতেছি, বাংলাদেশে বছরে ৩,০০০ কোটি টাকা চাঁদাবাজি হয়। আমার কথা যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েন যে বাংলাদেশে আসলে বছরে কত টাকা চাঁদাবাজি হয়। তো এটার সোজা হিসাব কি ওইখানেই লেখা আছে। তারপর আমি আমার ভিডিও করার উদ্দেশ্যে আমি একটু হিসাবটা আপনাদেরকে বুঝাই বলি ফ্যাক্টস এবং তথ্যের ভিত্তিতে। দেখেন, সবথেকে বেশি যেই খাতে আপনার চাঁদাবাজি হয় তা হচ্ছে পরিবহন এবং টেন্ডার খাতে হচ্ছে চাঁদাবাজি হয়। সাপোজ আমি এক্সাম্পলে আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি। একটা মানুষ ২ ঘন্টা জায়গা কিনছে। কয় ঘন্টা? ২ ঘন্টা। তো ওকে সাথে, সাথে উপর থেকে ফোন আসে যে, "ভাই সাহেব আপনি তো জায়গা কিনছেন, বাড়ি করবেন। আমাদেরকে একটু চা পানির খরচ দেন।" এখন জায়গার দাম যদি অ্যাপ্রক্স আপনার ১০ থেকে ১২ লাখ টাকা যদি হয় গন্ডা, তাহলে ওইখানে চাঁদাবাজি করলে মিনিমাম ৫০ থেকে ১ লাখ টাকা। যদি ২০ থেকে ৩০ লাখ হয় তাহলে ১ থেকে ১.৫ লাখ। তো এরকম জায়গার দাম অনুযায়ী অনেক সময় চাঁদাবাজিটা বিভিন্ন ক্যাটেগরি হয়ে থাকে। সো এবার যদি কোনো একটা বিল্ডিং উঠে ১০ তালা, ২০ তালা ইন্ডাস্ট্রিয়াল, মাশাআল্লাহ এখানে তো চাঁদাবাজি আরো বেশি হয়। তো দেখেন, গতকালকে একটা ভিডিওর মধ্যে বললাম যে আসলে আমাদের দেশ অনেকগুলা মুসিবতের মধ্যে আসে। তো মুসিবতের মধ্যে আছে। তো সবথেকে বড় যে মুসিবত সেটা হচ্ছে আমাদের কোনো সামরিক কঠোর একটা ব্যবস্থা নাই। তাহলে যদি যে ৩,০০০ কোটি টাকা প্রতি বছর চাঁদাবাজি হচ্ছে, এইগুলাকে আমরা যদি দমন করতে পারি, এই টাকাগুলাকে আমরা যদি সঠিকভাবে নিউট্রালাইজ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের সামরিক ব্যবস্থাটাকে একটু কঠোর করতে পারবো। তো আসলে কথা লম্বা করব না। সংক্ষেপেই শেষ করে দিব। আ আজকে একটা মেবি গতকালকে একটা ভিডিও দেখলাম যে আমাদের তারেক রহমান স্যার বলতেছে কি? আমাদের তারেক রহমান স্যার বলতেছে, যেই ক্রিমিনাল হোক না কেন তার কোনো দলীয় পরিচয় দেখা হবে না। তাকে সাথে, সাথে অ্যারেস্ট করা হবে, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ঠিক আজ থেকে ২০-২৫ দিন আগে মেবি আরো কমও হতে পারে। ২০-২৫ দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেছে কি? যে বিএনপির যদি কোনো কর্মী আসে তাহলে সাথে, সাথে তাকে কি লিগ্যাল ওয়েতে জামিন দিয়ে দেও এবং তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। কোনো কারণে বিএনপির পরিচয় কেউ এখানে যদি আসে এরা চিহ্নিত আমি জানি রেসপন্সিবিলিটি তোমার পার্টির নাম দিয়ে কেউ যদি হেল্প করো লিগেলি করবো তুমি লিগেল তো করলেও তো আসলে ২ জনের ২ কথা। ২ জনই আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপি দলের। তো লিটারেলি আমাদের দেশটা আসলে যেই আসতেছে সেই লুটেপুটে খাচ্ছে। গতকালকে সেম কথা বললাম। এই যে আপুটাকে আপনারা স্ক্রিনে দেখতেছেন, কি নাম জানি উনার নাম? সোহানী শিফা। সোহানী শিফা এই আপুর নাম। তো উনি আসলে আজকে অনেকদিন ধরে প্রোটেস্ট করতেছে। আমি একটু উনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চেক করলাম। উনি মেয়র পদপ্রার্থী। তো যাই হোক আমি উনার ওই ব্যাকগ্রাউন্ডটা কথা বলব না। কিন্তু উনি যে বিষয়টা নিয়ে প্রোটেস্ট করতেছে এটার সাথে আমি 100% একমত এবং আমি এটা অবশ্যই এটাকে আমি সাপোর্ট করি। উনি কি বলতেছে? উনি তো খারাপ কিছু বলে নাই। আপনারা শোনেন উনি কি বলতেছে। আপনি যদি ১২০ টাকা ১৫০ টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতে হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে তার এলাকাতে কৃষি কাজ করতে। আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন। আহারে, ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না তার বাড়িতে গিয়ে তার গ্রামে গিয়ে কৃষি কাজ করে তাকে খেতে হবে। আপনারা কেন মানুষকে এখানে এত আদর যত্ন করে ২ টাকা চাঁদার জন্য রাখছেন? আমাদের ৩ কোটি মানুষকে চালায় ওই যে ১ লাখ চাঁদাবাজ। একটা গাড়ি রাস্তিনা আনতে লাগে ৬ লাখ, রাস্তায় নামাইতে লাগে ১৫ লাখ। আমরা যদি ৩ কোটি মানুষ জাগি, গলায় পাড়া মারলে ওই ১ লাখ চাঁদাবাজকে আর টেকে নাকি? এখন কথা হচ্ছে আমরা ওনার কথা হচ্ছে এই যে লোকগুলা আমাদের এখানে হচ্ছে হকার বসানোর জন্য আজকে ডাইরেক্ট ক্রস করে দিছে। তাহলে এটার ফলে কি হচ্ছে? চাঁদাবাজি আরো বেশি হচ্ছে। তো আসলে এগুলো হচ্ছে একটা মানুষের সরকারি প্রপার্টি যেখানে জনগণ হাঁটবে ওইটাকে আজকে ডাইরেক্ট হকার বসায় দিচ্ছে চক করে, করে। তো যাই হোক এগুলা নিয়ে আসলে অনেক আলোচনা। তবে বেশি লং কনভারসেশন করব না। এবার আসি গুপ্তর মধ্যে। যেটা আসলে মেইন টপিক আজকে আমার ভিডিওর। গুপ্ত। গুপ্ত কারা?
একটু জিনিসটা ক্লিয়ার করি সবার আগে। গুপ্ত হচ্ছে ওরা যারা হচ্ছে মার্কস প্রোডকে লুকে থাকে ভারতে, লুকে ভারতে হচ্ছে আপনার লুকে বসে আছে, ঠিক আছে? তো এই গুপ্ত জিনিসটা একটু ক্লিয়ার আর একটু ভালোভাবে আপনাদেরকে বলি। গুপ্ত আমাদের দেশের মধ্যে বলা হয় হচ্ছে যারা লন্ডন থেকে 17 বছর প্রবাস জীবন কেটে আসে তাদেরকে, না সরি আমার ভুল হচ্ছে, গুপ্ত তাদেরকে বলা হয় যারা হচ্ছে আলগা দাড়ি লাগায়, তারপর বেশভূষ চেঞ্জ করে, তাদেরকে মেবি গুপ্ত বলা হয়। না, এটাও ভুল হচ্ছে আমার। এইবার আমি আপনাদেরকে সঠিকটা বলি, বিরক্ত হয়ে না। গুপ্ত হচ্ছে তারা যারা গত 17 বছর রাস্তায় পর্যন্ত নামে নেই, যারা বলছিল কি এই জুলাইয়ের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা হচ্ছে গুপ্ত। আমাকে গুপ্ত বলা হয়? আমাকে গুপ্ত আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে, যারা বিদেশে বসে থাকে 17 বছর দেশের মানে বিদেশে কোনো এদের ভিউ ব্যবসায়ীরা আমাকে গুপ্ত বলে। গুপ্তরাই রবিউল ইসলাম নয়নকে গুপ্ত বলে। গুপ্ত গুপ্ত আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। তো আচ্ছা, আমি এখানে কোনো দলকে ডিফাইন করতে আসছিলেন, আমি কোনো দলের সাপোর্টারও না। ব্যক্তিগতভাবে আমি কোনো দল কাজ পর্যন্ত মন থেকে সাপোর্ট করি না, যেটা সত্যি কথা। জামায়াত ইসলাম বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন। তবে হ্যাঁ, আগেও বলছি এখনো বলি, আমি জামায়াত ইসলামের কার্যক্রমকে মন থেকে আমি তাদের কার্যক্রম পছন্দ করি। আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগে। হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে তাদের ভুল আছে, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, কিছুটা ক্ষেত্রে তাদের ভুল আছে। তো ওইদিকে যাবো না। গুপ্ত, তো আসলে একটা দল গুপ্ত এই ট্যাগটা দেওয়ার কারণে, রাজাকার বলার কারণেই আজকে হচ্ছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। আমি আবার বলতেছি, কথাটা একদম ক্লিয়ার করেন। জনগণ এখন বুঝে গেছে ট্যাগ দিয়ে কোনো কাজ হবে না। আমাদের দেশে হয় কি, আপনি যখন জনগণের সামনে একটা দলকে ছোট করতে চান, তখন আপনি ওই দলটা কি করে, সে হচ্ছে তাকে অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহীর একটা ট্যাগ লাগাই দেয়, গুপ্ত বা রাজাকার বলে। আচ্ছা, যারা রাজাকার বলে তাদেরকে আমি আসলে জিজ্ঞাসা করতে চাই, আমার সাথে আপনারা চ্যালেঞ্জে আসেন, আপনারা আসলে কি রাজাকার সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদেরকে? রাজাকার কারা ছিল? আমি যদি বলি রাজাকার থেকে আরো খুন খার বেশি রক্ত খাইছে মানুষের, ওই দলটা হচ্ছে আল বদর আল শামস, তখন আপনারা কি বলবেন? আস্তাল দিয়ে যেই দেখি বলে রাজাকার গুপ্ত। রাজাকার ভাই কি আপনি জানেন রাজাকার কারে বলে? ধুমধাম রাজাকার বলে ফেলেন যে। রাজাকার কারে বলে আপনি আদৌ জানেন? রাজাকারের কাজটি ছিল আপনি জানেন? তো যাই হোক, ওই যে ওই দিন একটা কথা বলছে, পাকিস্তানে 1971 পাকিস্তানের সামরিক শাসকরা হচ্ছে আমাদের উপর জুলুম করছে, পাকিস্তানের সাধারণ জনগণ না। তো তারপরও আমাদেরকে গত 17 বছর আমাদেরকে একটা দল পাকিস্তানের প্রতি একটা যে বিদ্বেষ ঢুকে দিছে, এটা আমাদের এখনো বের হয়নি। আমি এখানে একটা জিনিস সাফ ক্লিয়ার করে দিতে চাই, কিভাবে তারা পলিটিক্যাল মাইন্ড গেম খেলছে। আপনারা একটু দেখেন, বা ডেইলি স্টারের এই রিপোর্টটা দেখেন। আমি আসলে গতকালকে এটা সার্চ দিয়ে দেখলাম যে পাকিস্তান 1971 থেকে এই পর্যন্ত অফিসিয়াল কোনো ক্ষমা চাইছে কিনা। হ্যাঁ, অফিসিয়াল কোনো ক্ষমা চাইনি, তবে ক্ষমা চাই না যে তা না, কারা ক্ষমা চাইছে অনেকবার, অনেক আকার ইঙ্গিতের মধ্যে পাকিস্তান কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে, এবং বাংলাদেশকে বারবার প্রস্তাব দিছে এক হওয়ার জন্য। বিভিন্ন সামরিক শক্তিতে বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজের মধ্যে পাকিস্তান বারবার বাংলাদেশের সহযোগিতা কামনা করছে, বাট বাংলাদেশে গত 17 বছর যে প্রধানমন্ত্রী ছিল তিনি এটা হতে দেন নাই। তো আমার একটা মেজর কোয়েশ্চেন আপনাদের কাছে, প্লিজ আপনারা আমাকে অবশ্যই এটা অ্যান্সার করবেন। আচ্ছা, ইংরেজরাও তো ভারত এই উপমহাদেশে তারা কি করছে, শাসন করছে, জুলুম করছে, ওই তারা তো আজ পর্যন্ত কোনো ক্ষমা চায় না অফিসিয়াল। তাহলে ইংরেজদের সাথে এই পর্যন্ত ভারত উপমহাদেশ অনেকগুলো লেনদেন করতেছে, মুভি করতেছে, তাদের সাথে হচ্ছে টাকা আদান প্রদান করতেছে, কত কিছু। তাহলে আমি বুঝলাম না পাকিস্তানের সাথে কেন এগুলো করা যাবে না? কত 17 বছর করছে, এখনো করতেছে। সো প্লিজ এই গুপ্ত রাজাকার এসব ট্যাগ দিয়েন না। আদৌ আপনি জানেন না আসলে গুপ্ত খারাপ। সো না জেনে না বুঝে গুপ্ত শব্দটা ইউজ করিয়েন না। গুপ্ত রাজাকার এই শব্দগুলা জেনে বুঝে ইউজ করেন, সমস্যা নাই তো। যেমন আমরা বলি চাঁদাবাজ খারাপ, চাঁদাবাজ আমরা জেনে শুনে বুঝেই আমরা চাঁদাবাজ শব্দগুলা ইউজ করি। ছাত্রলীগের কুত্তাদেরকে কখনো চাঁদাবাজ বলে, সরি কুত্তা লিখবো দেখেছি, সরি ভুল হয়ে গেছে আমার। এগুলো আসলে কুত্তা লিগ, এগুলো হচ্ছে জাওরা লীগ, ঠিক আছে? এগুলো হচ্ছে জাওরা লীগ। তো যাই হোক, ওদেরও আলাদা ট্যাগ ছিল, তবে চাঁদাবাজের ট্যাগটা একজনেরই। নতুন করে আর বলতে চাচ্ছি না কাদের, না হয় কমেন্টে অনেক গালি পড়বে। তো আশা করি আপনারা বুঝছেন চাঁদাবাজ কারা, গুপ্ত কারা।
আজকের টপিক এটাই ছিল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আসলে ভিডিও সারমর্ম হচ্ছে এটা যে চাঁদাবাজ কারা, গুপ্ত কারা, আর বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি কি পরিমাণে হয় বছরে, প্রায় ৩,০০০ কোটি টাকা। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিন। ভিডিও শেষ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।